13 অথবা 14 সালে নজরুল আসানসোল থেকে কাজী রফিজুল্লাহ দারোগা সাহেবের সাথে প্রথম আসলেন এই পূর্ব বাংলায়, রারো বাংলা থেকে শ্যামল বাংলা। তখন তার যে সাহিত্যিক বা কবিত্বভাব সেটা অনেক গুণ প্রকৃতির সাথে মিশে গেল, লোকসঙ্গীতের সাথে। সেটা কি? ঘাটু গান। একজন কিশোরীর যেসব কর্মচাঞ্চল্য দরকার সবই নজরুলের কাছে ছিল। এরই মধ্যে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালো প্রকৃতি। বর্ষাকালে কাজী সিমলা থেকে দৈরামপুর স্কুলে যাতায়াতের সমস্যা দেখা দিল। তখন নজরুলকে জায়গির করা হলো আমাদের যে বিশাল নামাপাড়া, সেই নামাপাড়ার বিচুতিয়ায় ব্যাপারীর বাড়িতে। এই জায়গায় এসে নজরুল আরেক প্রাকৃতিক পরিবেশ দেখলেন। বাড়ির সামনে বিশাল বিশাল সেই আম গাছ, জাম গাছ এবং শুকনি বিল, যে শুকনি বিলে শীতকালে পাখি নামতো, এবং যেই শুকনি বিলের পাড়ে রয়েছে আপনার বট গাছ। এই বট গাছের নিচে বসে নজরুল স্কুলে যাওয়া আসার পথে অনেকটা বিশ্রাম নিতেন। বিকেলবেলা এই জায়গায় এসে বাঁশি বাজাতেন। ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক কার্যক্রম পরিচালনা করে থাকে ইনস্টিটিউটে, এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। ইনস্টিটিউটে শুরু হয়েছে নজরুল বিষয়ক এমফিল কার্যক্রম। ভবিষ্যতে ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজ থেকে পিএইচডি কার্যক্রম শুরু হবে। সে পথেই আমরা এগিয়ে যাচ্ছি। নজরুল জীবন ও সাহিত্যের সামগ্রিক দিককে মূল্যায়ন করার জন্য নজরুল গবেষকরা এই জায়গায় এসে প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন। শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, স্কুল, বিশেষ করে প্রাথমিক স্কুল, কলেজ, প্রত্যেকটা ক্ষেত্রে নজরুলের যে সাহিত্য সম্ভার রয়েছে সেই বিষয়গুলো যদি আমরা তুলে ধরতে পারি, ব্যাপকভাবে প্রচার প্রসার করতে পারি, তো সেই জন্য আমাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। নজরুলের যে প্রেমের চেতনা, যে প্রেম বিষয়ক যে পর্যায়ে রয়েছে, সেই বিষয়টা হয়তো শিক্ষার্থীরা একটু বেশি পছন্দ করে, গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আদি রেকর্ড নিয়ে একটা বিভ্রান্তি আছে, ভাবে যে গাইতে গেলে হয়তো সেই আদি রেকর্ড ফলো করতে হবে, এর বাইরে গাওয়া যাবে না। এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, নজরুলের গানকে অন্য আর 10টা গানের মতো স্বাভাবিক গান ভেবে সুন্দর মতন সেই গানগুলোকে যদি উপস্থাপন করতে পারি, তাহলে হয়তো এই জায়গা থেকে আমরা ভালো কিছু পেতে পারবো। নজরুল আসলে তার সঙ্গীতের মাধ্যমে কি বলতে চেয়েছেন সেগুলো সাধারণ মানুষের কাছে সহজে উপস্থাপনযোগ্য করে তোলাটাই হচ্ছে সঙ্গীত বিভাগের একটা লক্ষ্য, এবং সঙ্গীত বিভাগ সেভাবে কাজ করছে। তার সঙ্গীত কেন এত জনপ্রিয়, তার সঙ্গীত কেন জাত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই সমাদর করে থাকে, সবাই চর্চা করে থাকে, কেন? ঠিক সেই বিষয়টাকেই আমরা আসলে সঙ্গীত বিভাগে চর্চা করে থাকি। আমরা যারা নজরুল চর্চা করি তারা জানি যে নজরুল প্রেম, দ্রোহ এবং সাম্যের কবি। এর বাইরে নজরুল কোনো ধর্মের না, কোনো গোত্রের নয়, কোনো জাতির নয়, কোনো সুনির্দিষ্ট শ্রেণীর নয়। নজরুল সবসময় শ্রেণী বৈষম্যের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, সাধারণ মানুষের কথা বলেছেন। নজরুলকে নিয়ে আমরা যতই চেষ্টা করি না কেন নজরুলকে সুনির্দিষ্ট গোত্রে, ধর্মে, জাতিতে ফেলে দেবার যে চেষ্টা যে হয়নি তা না, নজরুলের সময়ই হয়েছে। নজরুল এটি উপলব্ধি করেছেন, কিন্তু বারবার নজরুল তার সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে সঙ্গীতের মাধ্যমে, কবিতায়, রচনায় এগুলোর বিরুদ্ধেই লড়াই করেছেন। কাজী নজরুল ইসলাম শুধু সাম্যের কবি নয়, তার জীবদ্দশা দেখলে জানা যায় যে তিনি মসজিদের খাদেম থেকে শুরু করে লেটো গানের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন শৈশবকালে। পরবর্তীতে তার জীবনের পরিক্রমায় তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন প্রকৃতি দেখেছেন, এবং তিনি
বিভিন্ন স্তরে বিচরণ করেছেন। কাজী নজরুল ইসলামের গানে রাগের যে মিশ্রণ দেখা যায়, বিভিন্ন বাংলা গানের সাথে রাগের যে মিশ্রণ, তা আমার কাছে অত্যন্ত অনন্য অসাধারণ মনে হয়, এবং যে কারণে আমি নজরুলের গানকে সবচেয়ে বেশি পছন্দ করি অন্যান্য গানগুলো থেকে। নজরুলের অনেকগুলো নাটক আছে যেগুলো শুধু নামে শোনা যায়, কিন্তু সেগুলো কখনো চর্চিত হতো না। আমাদের এই নাট্যকলা বিভাগ এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রেরণায় কিন্তু আমরা এই নাটকগুলোকে দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে দিতে চাই। নজরুলের চেতনাকে ধারণ করে সেটা বাইরে তথা বিশ্বের যদি সেরকম কোনো প্ল্যাটফর্ম পাওয়া যায়, তাহলে আমরা সেখানেও এই ধরনের নাটক করতে ইচ্ছুক, এবং হচ্ছে যে আমরা তার চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত এই ধরনের নাটক করতে চাই। হঠাৎ হঠাৎ ঊর্ধ্বে মেঘের দামামাধুরী বেজে ওঠে। এই দামামাধুরী বেজে ওঠে স্বর্গে। পদ্মাদেবী উত্তেজনে দণ্ডায়মান হয়ে পবনকে আদেশ করলেন, পবন, তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হও। এবং পদ্মাদেবী শ্বেত বরণী জানায় জুড়ে অগ্রসর হলেন। এদিকে এদিকে হামর কুমির জনদেবীগণ অতি ব্যস্ততায় এদিক থেকে সেদিকে ছুটতে লাগলো। তারপর পশ্চিম গগনে অন্ধকারে কৃষ্ণ মেঘ দেখা দিল। উচ্ছৃঙ্খল ছামর বেশি উপস্থিত হলো ঝঞ্ঝা। তার কুটির ভূভঙ্গি যেন শতকোটি ফলা বিস্তার করে। তার নিঃশ্বাসের শব্দে স্বর্গ ও মর্তলোকে দ্বিতীয় প্রলয়ের ন্যায় শিউরে ওঠে। দিকে দিকে ভাই ভাই মানুষের আর্তনাদ করে ওঠে, জাগো দেবতা, জাগো, এ ভার আর বইতে পারে রে। যন্ত্ররাজ তার ক্ষুধার অঙ্গের বিনিময়ে আমাদের সর্বস্ব হরণ করেছে। বাঙালির বিরাট অংশ জুড়ে নজরুল আছে, তার প্রভাব কিন্তু নাটকের চর্চার মধ্যে আমরা পাই না। এবং নজরুলের নাটকের মধ্যে আমরা দেখতে পাই যে প্রেম আছে, একেবারে লোকায়ত জীবন আছে, সংগ্রাম আছে। ঠিক এর মধ্য থেকে সেতুবন্ধু নাটকটি একটু ভিন্ন। আমার কাছে মনে হয় নজরুল এখানে প্রকৃতি এবং যন্ত্রের যে বিরোধ, সেই জায়গাটি চমৎকারভাবে তুলে এনেছেন তার এই সেতুবন্ধু নাটকে। এবং আমরা দেখতে পাই যে শেষ পর্যন্ত প্রকৃতির কাছে যন্ত্রের কিন্তু পরাজয় ঘটে। নজরুল সেটি খুব চমৎকার করে দেখিয়েছেন। কাজী নজরুল ইসলামের রচনা সম্ভার, বিশেষ করে তার সঙ্গীত আমাদেরকে বিমোহিত করে। এত কম সময়ের মধ্যে তিনি 3000-এর অধিক গান রচনা করেছেন। শুধু সংখ্যায় নয়, বিষয়ের বৈচিত্র্য এবং সুরের বৈচিত্র্যও তাতে অনেক বেশি পাওয়া যায়। তিনি একই সাথে বাংলার লোকসুর থেকে শুরু করে উত্তর ভারতীয় সঙ্গীতের নানা রাগ সুরের প্রভাবে গান রচনা করেছেন। সেই সাথে পাশ্চাত্য সুর এবং মধ্যপ্রাচ্যের সুর নিয়ে তিনি কাজ করেছেন। তাতে তার মৌলিক সঙ্গীত রচনার পাশাপাশি তিনি বেশ কিছু ভাঙা গান রচনা করেছেন। এখন পর্যন্ত তার প্রায় শতাধিক ভাঙা গান আমরা সংগ্রহ করতে পেরেছি। রবীন্দ্রনাথের গান ভেঙে নজরুল ভাঙা গান রচনা করেছেন প্রায় ডজনখানেক। তার মধ্যে একটা বলছি, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। নজরুল লিখলেন, এলোই বনান্তে পাগল বসন্ত, এলোই বনান্তে পাগল বসন্ত। বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতের সুর নিয়ে তিনি যেমন গান রচনা করেছেন, তেমনি উপশাস্ত্রীয় সঙ্গীত, বিশেষ করে গজল, নাতে রসুল ইত্যাদির থেকেও কিন্তু গান নিয়েছেন। একটা গান, যায়েঙ্গে ওয়াহা খোশ দিলে দেওয়ানা যাহা হো, সেই একই ভাব থেকে ইন্দুবালা দেবী রেকর্ডে গিয়েছিলেন, জব নূর খোদা হামকো দোবারা নজর আয়া নজর আয়া নজর আয়া, মোর ঘুম ঘোরে এলে মনোহর, নমো 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 নমো। নজরুলের যে দৃষ্টিভঙ্গিটা, সেই ভঙ্গিটার সাথে আমাদের উদীচীর যে সাংগঠনিক কার্যক্রম, অর্থাৎ আমরা মানুষের গান গাই, আমরা সাম্যের গান গাই, এবং আমরা যেখানেই অন্যায়, যেখানেই অনাচার, সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলি।
এই জায়গাগুলোতেই উদীচীর সাথে নজরুলের আদর্শিক একটা মিল রয়েছে। কাজী নজরুল ইসলামকে ছাড়া চলচ্চিত্র বিষয়টা চিন্তাই করতে পারি না। সংস্কৃতিতে কালচারে শুধুমাত্র গান বিষয়ে ভূমিকা রাখেনি, তিনি হচ্ছে একাধারে চলচ্চিত্রের সাথে অভিনয় করেছেন, চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার অসংখ্য গান বিভিন্ন চলচ্চিত্রে ইতিমধ্যে ব্যবহার হয়েছে। নজরুল একটি চর্চার বিষয়, তার সাহিত্যকর্ম নিয়ে আমরা চলচ্চিত্রে কাজ করি, তাহলে আমরা তার যে সাহিত্যকর্ম আমরা চলচ্চিত্রের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে পারবো। এই প্রজন্মেও আমরা নজরুল সাহিত্যকে, নজরুল গীতিকে, নজরুল গানকে আমরা যেভাবে চর্চা ও লালন করে যাচ্ছি তা যেন সুদূর ভবিষ্যতের এক পাথেয় হয়ে থাকবে। নজরুল আমাদের জীবনের এক উজ্জ্বল নক্ষত্র। নজরুলকে নিয়ে নানা গবেষণা হচ্ছে, নজরুলকে নিয়ে অনেক গভীরভাবে অধ্যয়ন করা হচ্ছে। একজন সাহিত্যের শিক্ষার্থী হিসেবে আমি নিজেও নজরুল সাহিত্য এবং নজরুল গবেষণা কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই। ত্রিশালের সাথে কবি নজরুলের যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ককে ধারণ করেই কিন্তু বিশ্ববিদ্যালয়। আমরা শুধু নজরুলের জন্ম বা মৃত্যুবার্ষিকীতে সীমাবদ্ধ নই, আমরা বছরব্যাপী এমনকি মানে প্রতি মুহূর্তেই যাতে নজরুল চর্চা কেন্দ্র হিসেবে এটি বিবেচিত হতে পারে, সেই জন্য আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমাদের বর্তমানে 6টি ফ্যাকাল্টি রয়েছে। 6টি ফ্যাকাল্টির অধীনে 24টি বিভাগে পাঠদান করা হয়। প্রত্যেকটি বিষয়ের সাথে কিন্তু নজরুল স্টাডিজ নামে একটি 100 নম্বরের বাধ্যতামূলক কোর্স পড়ানো হয়, যেটি মানে কম্পিউটার সায়েন্স থেকেও যদি একজন গ্র্যাজুয়েট এখানে বের হয়, আবার বিজনেস স্টাডিজ থেকে যে কেউ বের হয়, তাকেও এই 100 নম্বর নজরুলের উপর পড়তে হবে। কারণ নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়ে গেল অথচ নজরুল সম্পর্কে কিছুই জানবে না, এটি হতে পারে না। এটি ধারণা দেওয়ার জন্যই আমরা এটি চালু করেছি। জাতীয় কবির নামে বাংলাদেশে একাধিক প্রতিষ্ঠান আছে। শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 2006 সাল থেকে তার যে অভিযাত্রা শুরু করেছে। নজরুলের চেতনা হচ্ছে সাম্য, অসাম্প্রদায়িকতা, মানুষে মানুষে বিভেদ যাতে না থাকে সে ব্যাপারে কাজ করা, কিন্তু সেটি করতে হবে যুগোপযোগী করে। আজকের যে যুগ, যেখানে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, যেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, সেখানে কাজী নজরুল ইসলামের মতো মানুষের যে দর্শন, এই দর্শন খুব করে দরকার। নজরুলের দর্শন একটি পরিপূর্ণ দর্শন, কিন্তু নজরুল বহুমাত্রিক। এই যে বহুমাত্রিকতা, এই বহুমাত্রিকতার বিভিন্ন প্রকোষ্ঠ রয়েছে। এবার আমরা যদি সেই প্রকোষ্ঠগুলোকে ভিন্ন ভিন্ন করে ব্যাখ্যা করি, তাহলেই খণ্ডিত নজরুল হয়ে যাবেন। আমরা এই যুগে চাই পূর্ণ নজরুল, আর পূর্ণ নজরুলের মধ্যেই প্রতিভাত হয়ে আছে নজরুলের সম্পূর্ণ দর্শন। আমরা চাই যারা বাংলাভাষী নন কিন্তু নজরুলকে তারা অন্য ভাষার মধ্য দিয়ে পড়বেন, এরকম করে আমাদের এখানে নজরুল রচনার একটি অনুবাদ সেল গঠন করা এবং এই অনুবাদ সেলের মধ্য দিয়েও বিশ্বময় নজরুলকে ছড়িয়ে দেয়া। আমাদের ইচ্ছে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে মৌ করা, যেটাকে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলে, সেইটি ইতোমধ্যেই আমরা করে ফেলেছি ভারতের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সাথে। আমরা ইরানে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে ছড়িয়ে দেওয়ার জন্যে সেখানে ফেরদৌসি ইউনিভার্সিটির সাথে আমাদের MOU হয়েছে এবং একই সঙ্গে মালয়েশিয়া থেকে এসছেন। ফলে নজরুলকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে পদক্ষেপের কোনো কমতি নেই, কিন্তু যেহেতু এটি বিশ্ববিদ্যালয়, অতএব আমাদের কাজ আরও একটু অন্য মাত্রায় আমরা সব কিছুকেই আশা করি ধারণ করছি। নজরুলের যে শৈশব এবং অনেকটা সময় তার আমাদের ত্রিশালে কেটেছে। ত্রিশালের মানুষ কিন্তু এই নজরুলকে নিয়ে এক ধরনের তাদের একটা মাতোয়ারা আছে, যে নজরুলকে এখনো তারা তাদের অঞ্চলের সন্তান বলে মনে করে। এবং স্বাধীনতার পরবর্তী সময় থেকে নজরুলকে কেন্দ্র করে সেখানে প্রতি বছর
বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অদ্যাবধি সেটি চলছে। এবং সেই নজরুলের প্রতি ভালোবাসা থেকে কিন্তু বৃহত্তর বাংলাদেশের সাংস্কৃতিক ফোরামের প্রচেষ্টায় ত্রিশালে একটি ইউনিভার্সিটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এটি আমি মনে করি যে একটি বড় কাজ হয়েছে নজরুলকে নিয়ে। নজরুলের চর্চার ভেতর দিয়ে আমাদের প্রতি বছর যে অনুষ্ঠানগুলো হয় সেখানে এই অঞ্চলের বহু সাংস্কৃতিক প্রতিষ্ঠান সেখানে অংশগ্রহণ করে এবং প্রতিনিয়ত একটা চর্চার ভেতরে নজরুল আমাদের একদিনের নয়, নজরুল আমাদের সারা বছরের আয়োজনের কবি। নজরুলকে নিয়ে আমাদের সারা বছরের যে আয়োজন, তাতে আমাদের বছরে আমাদের প্রশিক্ষণার্থীরা নজরুলের গান শিখছে। বাংলাদেশ নজরুল শিল্পী সংস্থা, নজরুল শিল্পী পরিষদ যারা রয়েছে, সেখানে খ্যাতিমান যারা প্রশিক্ষণ রয়েছে তারা আমাদের এখানে আসছেন, তারা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। আমাদের স্টুডেন্টরা ব্যক্তিগতভাবে দেশবরণের শিল্পী যারা রয়েছে তাদের কাছে সঙ্গীত শিক্ষা, নজরুল সঙ্গীতে তালিম গ্রহণ করছেন। এবং সাহিত্যের ক্ষেত্রেও নজরুলকে নিয়ে বিভিন্ন রকম প্রতিযোগিতা হচ্ছে, রচনা তৈরি করা হচ্ছে, তার জীবনভিত্তিক কাহিনী নিয়ে তার ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে। সে বিষয়ে আমি মনে করি যে সামনের দিনগুলোতে আরও বড় পরিসরে নজরুলকে নিয়ে কাজ হবে।